তো আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর চলতরিতের দ্বিতীয় পর্বের ক্লাস। এর আগের দিন বলেছিলাম ওহমের সূত্র আমি একটা কার্টুনের মাধ্যমে দেখাবো। তো এই সেই কার্টুনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভোল্ট কারেন্টকে ঠেলছে এবং ওহম সেই কারেন্টকে যেতে বাধা দিচ্ছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ভোল্টের পাওয়ার, ভোল্ট যত বেশি হবে এই কারেন্ট তত বেশি দেবে, কারণ তত বেশি একে ঠেলতে পারবে। অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই, এখানে ভি ভোল্ট বলতে বিভব পার্থক্যকে বোঝায়। এবং এই ওহম কি করছে, কারেন্টকে টেনে ধরছে এবং সেখান থেকে আমরা পেলাম ভি প্রপোর্শনাল টু আই আর। এগুলো আমি এর আগের দিন পড়িয়েছি। তো এটাই হচ্ছে ওহমের সূত্র। আচ্ছা, ওহমের সূত্রে যদি আমি লেখচিত্র আঁকি তাহলে আমি দেখতে পাবো ওহমের সূত্রের লেখচিত্র হচ্ছে অনেকটা এরকম। যদি আমি এই বরাবর আই প্লট করি এবং এই বরাবর ভি প্লট করি তাহলে আমি দেখবো এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই ছিল আমাদের এর আগের দিনের যে ওহমের সূত্র, এবং সেখান থেকে আমরা ওহমের সূত্রের লেখচিত্র দেখলাম মূল বিন্দুগামী সরলরেখা। এবং ওহমের রেজিস্ট্যান্সের এসআই একক হচ্ছে ওহম। তো এই যে মূল বিন্দুগামী সরলরেখা, এটা শুধুমাত্র পরিবাহীর ক্ষেত্রেই হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু গ্রাফটা অন্যরকম হয়। অর্ধ পরিবাহীকে, এটা কার ক্ষেত্রে গ্রাফটা আঁকলাম আমরা, এটা আমরা আঁকলাম পরিবাহীর ক্ষেত্রে। আরো ভালোভাবে বললেও হবে ওহমীয় যন্ত্রের ক্ষেত্রে। অর্থাৎ এই সূত্রটা, এই লেখচিত্রটা হচ্ছে সেই সমস্ত যন্ত্রের ক্ষেত্রে যারা ওহমের সূত্র মেনে চলে। কিন্তু যারা ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় অওহমীয় যন্ত্র বা অওহমীয় পরিবাহী। যেমন এটা হচ্ছে একটা অওহমীয় পরিবাহীর আই এবং ভি এর লেখচিত্র। এবং এটা একটি উদাহরণ হলো ডায়োড। ডায়োডের মধ্যে আমরা জানি ডায়োড বেশিরভাগ তৈরি হয় সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে। তাহলে এটা একটা কি, এটা হচ্ছে অওহমীয় যন্ত্র। তাহলে আজকে আমরা ওহমের সূত্রের লেখচিত্র দেখলাম এবং ওহমীয় যন্ত্র কোনগুলি, অওহমীয় যন্ত্র কোনগুলি সেটা আমরা দেখলাম এবং তাদের লেখচিত্রটা দেখলাম। আমরা দেখতে পাচ্ছি ওহমীয় যন্ত্রে ভি বাই যদি আই করি তাহলে একটা নির্দিষ্ট মান পাবো, যেটাকে বলা হচ্ছে রোধ। সেই রোধটার মান কিন্তু ধ্রুবক থাকছে। কিন্তু অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এই রোধের মান কিন্তু ধ্রুবক থাকছে না, অর্থাৎ এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। নেক্সট আমি আসছি রোধাঙ্ক। অর্থাৎ আমি প্রথমেই ফর্মুলাটা লিখে দিচ্ছি এবং এর থেকে এর অ্যানালাইসিস করছি। এইখানে আর হলো পরিবাহীর রোধ, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য, এ হলো পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং রো হলো রোধাঙ্ক। এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং আর হচ্ছে আর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? এই রোধাঙ্ক নির্ভর করে উপাদান এবং উষ্ণতা, এছাড়াও ভৌত অবস্থা রয়েছে, প্রধানত উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে আমি এই সূত্রটা থেকে দেখতে পাচ্ছি পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বেশি হবে। তাহলে এই তার এবং এই তারের মধ্যে কোনটার রোধ বেশি? যেটা দৈর্ঘ্য বেশি, অর্থাৎ এটার রোধ বেশি। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আর প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার যত বেশি হবে তার রোধ তত কম হবে। অর্থাৎ একটা সরু তার এবং একটা মোটা তারের মধ্যে তার রোধ বেশি, এই সরু তারের রোধ বেশি, মোটা তারের রোধ কম হয়। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে এবং এখান থেকেই
আর প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি L/A। এবং প্রপোর্শনাল টু চিহ্ন উঠে যদি একটা ধ্রুবক আসে, ইজিক্যাল টু চিহ্ন দিয়ে তাহলে একটা ধ্রুবক আসবে, এবং সেটা হচ্ছে R ইজিক্যাল টু রো ইন্টু L/A। এই রো হচ্ছে ধ্রুবক, যাকে বলা হয় রোধাঙ্ক। এখন আমরা যদি L সমান সমান 1 করি এবং A সমান সমান 1 করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি R হয়ে যাচ্ছে রো, অর্থাৎ L1 মানে দৈর্ঘ্য একক এবং ক্ষেত্র A1 অর্থাৎ ক্ষেত্রফল একক। এটা কার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে একটা একক ঘন, অর্থাৎ আমরা দেখলাম একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যেকার রোধকেই বলা হয় রোধাঙ্ক। আবার বলছি, একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যেকার রোধকেই বলা হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্ক কার উপর নির্ভর করে? উষ্ণতা এবং উপাদানের উপর। আচ্ছা, আমি যদি রোধাঙ্কের এসআই এককে আসি তাহলে কি হবে দেখা যায়। আচ্ছা, আমি এখান থেকে লিখতে পারি রো সমান সমান R ইন্টু A বাই L। আচ্ছা, রোধের একক কি? ওহম। ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। এবং দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে রোধাঙ্কের একক কি আসলো? ওহম ইন্টু মিটার। এসআই পদ্ধতিতে ওহম মিটার এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ওহম সেন্টিমিটার। এই রোধাঙ্কের মান পরিবাহীর ক্ষেত্রে অত্যন্ত কম হয় এবং অ্যালুমিনিয়াম, রূপো, তামা এদের ক্ষেত্রে অত্যন্ত কম, তাই এরা ভালো পরিবাহী। অ্যালুমিনিয়াম, রূপো, তামার মধ্যে সব থেকে রোধাঙ্ক কম হচ্ছে রূপোর, তাই রূপো সব থেকে ভালো পরিবাহী। কিন্তু আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই হয় সেটা রূপো ব্যয়বহুল হয়, রূপো ইউজড হয় না। এটা প্রধানত অ্যালুমিনিয়াম ইউজ হয় এবং বাড়িতে সাধারণত কপারের ইউজ হয়। অন্তরক কি? যাদের রোধাঙ্ক অত্যন্ত বেশি, অর্থাৎ যারা কারেন্টকে প্রায় যেতেই দেয় না, যেমন রবার, কাঁচ, শুকনো কাঠ, শুষ্ক বাতাস, বিশুদ্ধ জল প্রভৃতি। অর্ধপরিবাহী কারা? অর্ধপরিবাহী হলো সেই সমস্ত পদার্থ যাদের পরিবহন ক্ষমতা ধাতুর মতো অতটাও বেশি নয়, আবার অন্তরকের মতো একদম নিম্নমানের নয়, এদের মাঝামাঝি, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী এখনকার দিনে প্রধানত মোবাইল ফোন, কম্পিউটার অর্থাৎ আধুনিক যন্ত্রপাতিতে বেশি ব্যবহৃত হয়, এলইডি ইত্যাদিতে, সোলার সেল। এবার আমরা দেখব পরিবাহী রোধাঙ্ক উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। তো এবার আমরা দেখব রোধাঙ্ক সাথে উষ্ণতা। প্রথমে আমরা এটা করব ধাতু বা পরিবাহীর ক্ষেত্রে। তো পরিবাহীর ক্ষেত্রে আমি যদি এই বরাবর রোধাঙ্ক এবং এই বরাবর উষ্ণতা, অবশ্যই সেটা কোন স্কেলে? কেলভিন স্কেলে। অর্থাৎ আমরা এই উষ্ণতা কিন্তু অবশ্যই ক্যাপিটাল টিতে প্লট করতে হবে, বা এই জায়গাটায় কেউ রোধাঙ্কের পরিবর্তে যদি রোধ দেয় একই হবে। তো আমরা করছি পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে তার রোধ বাড়ে, অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে হলো এরকম, উষ্ণতা যত বাড়বে রোধাঙ্ক বা রোধ ততই বাড়তে থাকবে। এটার কারণ হচ্ছে উষ্ণতা বাড়লে ইলেকট্রনের কম্পন বৃদ্ধি পায় এবং কলিশন প্রবাবিলিটি বা সংঘর্ষ প্রবণতা, কেলাস মধ্যস্থ বিভিন্ন আয়ন, ফোনন, অশুদ্ধি ইত্যাদির সঙ্গে এই কলিশন প্রবাবিলিটি আরো বৃদ্ধি পায়। নেক্সট আমরা করব অর্ধপরিবাহীর সাথে। অর্ধপরিবাহী এই বরাবর একই রোধাঙ্ক এবং এই বরাবর যদি আমি উষ্ণতা প্লট করি, এবং সেটা অবশ্যই কোন স্কেলে? ইন কেলভিন বা কেলভিন স্কেলে যদি প্লট করি, আমার গ্রাফটা হবে অনেকটা এইরকম। অর্থাৎ উষ্ণতা যদি বাড়তে থাকে রোধাঙ্ক তত কমতে থাকে, বা উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে? রোধ কমবে। এর কারণ হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়াই তাহলে সমযোজী বন্ধনের মধ্যে যে ইলেকট্রন থাকে সেই বন্ধন ছিন্ন করে ইলেকট্রনগুলি বেরিয়ে আসতে পারে এবং পরিবহনে তখন অংশ নেয়। নেক্সট আমরা করব অত্যন্ত আধুনিক একটি জিনিস, সেটা হচ্ছে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। খুবই ইন্টারেস্টিং এবং গবেষণা চলছে সব থেকে বেশি এর উপরে। এই পাশে আমি যদি রোধাঙ্ক এবং একইভাবে এই পাশে যদি উষ্ণতা প্লট করি, প্রত্যেকটার দুটো অক্ষ কিন্তু একই। তো
তো আমরা দেখব এর গ্রাফটা এরকম হয়। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে কি হচ্ছিল, ধাতুর ক্ষেত্রে এটা হচ্ছে 0 কেলভিন। আমরা জানি তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র অনুসারে 0 কেলভিন উষ্ণতায় পৌঁছানো পসিবল নাই, এবং অর্থাৎ ধাতুর ক্ষেত্রে উষ্ণতা কমাতে থাকলে রোধ কম ছিল, কিন্তু সেটা 0 হচ্ছিল না। কিন্তু অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টিং এর ক্ষেত্রে বিজ্ঞানী ক্যামারলি মোর্স এটা সর্বপ্রথম আবিষ্কার করেন। পারদের ক্ষেত্রে এটা দেখা যায় অ্যারাউন্ড 4 কেলভিন উষ্ণতায় পারদের রোধ কত হয়ে যাচ্ছে, 0। অর্থাৎ পারদ তড়িৎ পরিবহনে কোনো রকম কোনো বাধা দিচ্ছে না। কোন উষ্ণতায়, 4 কেলভিন উষ্ণতায়। অর্থাৎ সুপার কন্ডাক্টর যদি তৈরি আমাদের সাধারণ উষ্ণতায় তৈরি হয়ে যায়, আমরা বলতে পারি যে ভোল্টেজের খুব অল্প মানে কারেন্ট প্রচুর দূর যেতে পারে। অর্থাৎ হয়তো আমাদের কারেন্টের বিল নাও দিতে হতে পারে। কিন্তু সুপার কন্ডাক্টর ঘরের উষ্ণতায় করা এখনো গবেষণা চলছে, কঠিন সাধ্য ব্যাপার। এটা 4 কেলভিন উষ্ণতা। তাহলে এই ছিল পরিবাহী রোধের উপর কিভাবে নির্ভর করে, পরিবাহী রোধ উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে, অর্ধপরিবাহী রোধ উষ্ণতার উপর কিভাবে নির্ভর করবে, এবং অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর, এটা কার গ্রাফ আঁকলাম, অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বিজ্ঞানী ক্যামারলি মোর্স এটা সর্বপ্রথম করেন। নেক্সট আমরা করব রোধের সমবায়। আচ্ছা, একটু এর আগে বলে রাখি যে বিসমাথ বলে যে পদার্থটি রয়েছে, সেই বিসমাথের রোধ কিন্তু চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য যত বাড়াবো, বিসমাথের রোধ তত বাড়বে। এবং একইভাবে সেলেনিয়াম ধাতুর উপর আলো যদি পড়ে, এর রোধ তত হ্রাস পেতে থাকে। তো আমরা নেক্সট করব রোধের সমবায়। আচ্ছা, রোধের সমবায়টা কি একটু বলে রাখি। ইলেকট্রিক সার্কিটে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স বা বিভব প্রভেদ, এই হচ্ছে কারেন্ট আই, এবং এই হচ্ছে রোধ। সাধারণভাবে আমি বলতে পারি এটা কোনটা, এটা আমাদের, তোমরা বাড়িতে দেখেছো যে সুইচ বোর্ডে যে সকেট থাকে, এই যেরকম যে সকেট থাকে, সেই সকেটের এটাকে এই ভোল্টেজ ধরে রাখতে পারো। আমাদের বাড়ির এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট। এটা হচ্ছে কারেন্ট, তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়। এটা হচ্ছে রোধ, এই রোধটাকে তোমরা যা ইচ্ছে তাই ধরতে পারো। একটা লাইট ধরতে পারো, একটা ফ্যান ধরতে পারো, বা টিভি ধরতে পারো, ফ্রিজ ধরতে পারো, এটসেট্রা। অর্থাৎ যা লোড আছে এটা হচ্ছে সেই। তো রোধের সমবায়টা, রোধের সমবায় হচ্ছে যেমন ধরলাম এই রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এরকম বিভিন্ন রোধ বর্তনীতে যুক্ত হয়েছে। বিভিন্ন রোধ R1, R2, বিভিন্ন রোধ যুক্ত হয়েছে। তো রোধের সমবায় হলো আমি একদম এইরকম একটা বর্তনী তৈরি করব, এতগুলি রোধের পরিবর্তে একটা রোধ মাত্র ব্যবহার করব, এবং যার ফলে কারেন্ট এবং ভোল্টেজের কোনো পার্থক্য ঘটবে না। অর্থাৎ এই আটটা হলো এই যে এখানে যতগুলি রোধ দেখছি ততগুলি রোধের তুল্য রোধ, এবং এই কিন্তু এই বর্তনীর কারেন্টকে কোন রকম কোনো প্রভাবিত করবে না। অর্থাৎ কারেন্ট ভোল্টেজ যা ছিল তাই থাকবে। এই হচ্ছে আমাদের তুল্য রোধ। তো রোধের সমবায়ে দুই প্রকার। প্রথমটা হচ্ছে শ্রেণী সমবায়, এবং দ্বিতীয়টা হচ্ছে সমান্তরাল সমবায়। তো আমি প্রথমে শ্রেণী সমবায়টা পড়ছি। শ্রেণী সমবায়টা কি, এইরকম কতগুলি রোধ পরস্পর যুক্ত যদি থাকে, এবং এটা যদি ভোল্টেজ সোর্স হয়, এটা ভি, এটা আই। এই প্রথম রোধের মান আমি ধরলাম R1, R2, R3, এবং এই বিন্দুগুলির নাম দিলাম এ, বি, সি, ডি। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন রোধগুলি পরস্পর শ্রেণীতে যুক্ত হচ্ছে। অর্থাৎ একটা যেখানে শেষ হচ্ছে আর একটা সেখান থেকে শুরু হচ্ছে। তো এখানে একটা জিনিস বিষয়, শ্রেণীতে থাকা রোধগুলির মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। কারণ এই যে কারেন্ট যাচ্ছে যেটা আই, সেটা এই রোধ ছোট বা বড় যাই হোক না কেন, এবং এই রোধ যাই হোক না কেন, এই রোধ থেকে পাস করার পর তার দ্বিতীয় কোনো পথ নেই। সুতরাং টোটালটাই যেতে হবে এই রোধের মধ্যে দিয়ে। তাহলে খুব ইম্পর্টেন্ট বিষয়, শ্রেণী সমবায় প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে কিন্তু একই পরিমাণ কারেন্ট যায়। আমরা ধরে নিচ্ছি, আচ্ছা কারেন্ট যেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এ এর বিভব বেশি, বি এর বিভব কম, আবার বি এর বিভব বেশি, সি এর বিভব কম। অর্থাৎ আমি বলতে পারি, ওহমের সূত্র অনুসারে আমি বলতে পারি ভি এ মাইনাস ভিভি। অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য
ভি, এটা যদি আমি ভি ধরি তাহলে আমরা জানি ওহমের সূত্র হচ্ছে আই এবং এটার রোধ হচ্ছে R1। একইভাবে আমি বলতে পারি ভিবি মাইনাস ভিসি সমান আই R2 এবং ভিসি মাইনাস ভিডি সমান আই R3। আচ্ছা, আমি যদি এই তিনটাকে যোগ করি তাহলে আমি কি পাচ্ছি? এই তিনটে যদি যোগ করি এগুলো সব কেটে যাবে, আমি যোগ করলে পাবো হচ্ছে, আমি এখানে লিখছি ভিএ মাইনাস ভিডি সমান সমান আই R1 প্লাস R2 প্লাস R3। ভিএ মাইনাস ভিডি বলতে বোঝাচ্ছে এই দুই বিন্দুর মধ্যে বিভব হবে, অর্থাৎ আমি যদি তুল্য রোধ, এই কটা রোধের পরিবর্তে আমি যদি একখানা রোধ ইউজ করি, এটা ভি থাকলো, এটা আই থাকলো, এটা আর থাকলো, অর্থাৎ এই আরটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? তিনটে রোধের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানকার ভোল্টেজ কত? ভি। তাহলে আমি এই যে এই ভোল্টেজ ডিফারেন্সটাকে আমি লিখতে পারি আই এবং রোধ কত? আর, তুল্য রোধ হচ্ছে আর। তাহলে আমি বাঁদিকে এটার পরিবর্তে লিখলাম আই আর ডান দিকে কি ছিল? R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আর সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ আমি দেখলাম রোধগুলির কি হয়ে গেল? যোগফল। অর্থাৎ এই তুল্য রোধের মান এই বর্তনীর সব থেকে বড় রোধটির থেকেও বড়। তাহলে শ্রেণী সমবায় খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস শিখলাম। শ্রেণী সমবায় প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, তুল্য রোধের মান সব থেকে বড় রোধের থেকেও বড় হয়। যদি দুটো থাকতো রোধ তাহলে R1 প্লাস R2 হতো, যদি আরো চারটে থাকতো তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, যদি n সংখ্যক থাকতো তাহলে n সংখ্যক প্রাণ পর্যন্ত যোগ হয়ে যেত। নেক্সট হচ্ছে সমান্তরাল সমবায়। অর্থাৎ এই ক্ষেত্রে রোধগুলি এইভাবে যুক্ত থাকবে। এটা ভি ধরলাম, এটা আই, এই বিন্দুটাকে আমি এ বিন্দু বলছি, এটাকে বি বিন্দু বলছি। আচ্ছা একটু বলি, এ বিন্দু এটা মানে কিন্তু এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, কারণ এইগুলি একটা তার দিয়ে যুক্ত যার রোধ প্রায় নগণ্য। অর্থাৎ এ বিন্দু বলতে কিন্তু পার্টিকুলারলি এই বিন্দুটা না, এটাও এ বিন্দু এবং এটা বি বিন্দু। এবং এ বিন্দু বলতে কখনোই এটা কিন্তু এ বিন্দু হবে না। কেউ ভাবতেই পারে যে এটা কি তাহলে এ বিন্দু? না, এটা এ বিন্দু নয়। এ বিন্দু কোনটা? এটুকু এ বিন্দু, এটাও এ বিন্দু। কেন এটা এ বিন্দু নয়? কারণ এর মাঝে একটা কি পড়ে যাচ্ছে? রোধ পড়ে যাচ্ছে। তাহলে আমি প্রথম রোধটাকে R1, দ্বিতীয়টাকে R2, তৃতীয়টাকে যদি R3 বলি। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, যার রোধ বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট কম যাবে, যার রোধ কম তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে। অর্থাৎ তিনটের মধ্যে দিয়ে কিন্তু একই কারেন্ট যাবে না। তাই আমি প্রথমটাকে বললাম I1, দ্বিতীয়টাকে বলছি I2, তৃতীয়টাকে বলছি I3 এবং তারা এই তিনটে কারেন্ট আবার মিলিত হয় এই পাশে I2 চলে আসে। এবার আমি যদি এর বিশ্লেষণটা করি তাহলে কি দেখতে পাচ্ছি? আই এখানে কটা ভাগে ভেঙেছে? তিনটে ভাগে ভেঙেছে। I1 প্লাস I2 প্লাস I3, কারণ আই এসে তিনটে ভাগে ভেঙেছে। আচ্ছা, এই আই কে আমি লিখতে পারি ভি বাই আর। এই আরটা কি? এই আর হচ্ছে বর্তনীর তুল্য। অর্থাৎ আমি যদি এখানে একটা সার্কিট আঁকি, এর তুল্য ভি আই। এই রোধটা কি? এই রোধটা হচ্ছে এই তিনটে রোধের পরিবর্তে আমি এই রোধটা ব্যবহার করবো এবং এই সার্কিটের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি এখানকার আই কে লিখতে পারি ভি বাই আর। কোন সূত্র থেকে লিখলাম? ওহমের সূত্র থেকে। এবং I1, আচ্ছা এখানে এই যে দুটো বিন্দু, এই রোধ বা এই রোধ বা এই রোধ, এই প্রত্যেকটা রোধের শুরুর বিন্দু কিন্তু এক, শেষ বিন্দু এক, অর্থাৎ এদের দুই প্রান্তের বিভব পার্থক্যটা সমান। তাহলে আমি লিখতে পারি I1 কে লিখতে পারি ভি বাই R1, এটাকে লিখতে পারি ভি বাই এই যে R2, I2 কারেন্ট, এখানকার ভোল্টেজ কত? ভি, রোধ হচ্ছে R2, তাহলে ভি বাই R2, ভি বাই R3। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ভি কমন নিলাম, দুই সাইডে কেটে গেল, তাহলে 1 বাই R সমান সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এবার এটা যদি লসাগু করা হয় কি পাওয়া যাবে? R সমান সমান পাওয়া যাবে R1 R2 R3 R1 R2 প্লাস R2 R3 প্লাস R3। অর্থাৎ এটার তুলনায় এটা মনে রাখাই ভালো। দুটো রোধ থাকলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 হবে, এই সংখ্যক রোধ থাকলে আরো টার্ম যুক্ত হবে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানকার তুল্য রোধের
মান সব থেকে ছোট রোধের থেকেও ছোট হয়। তো কি করে আমি এটা করবো এটা একটু দেখাচ্ছি। তো আমি ধরলাম এখানে যেহেতু তিনটে পদ যুক্ত হয়ে এই টার্মটা হয়েছে, তাহলে আমি বলতে পারি এই 1/r এর মান এই তিনটের সব থেকে বড়টির থেকে বড়। তাহলে আমি ধরলাম 1/r1 মান সব থেকে বড়। তাহলে এখান থেকে আমি যদি উল্টে দিই জিনিসটাকে, তাহলে কি হবে, r লেস দেন r1। অর্থাৎ আবার একটু বলি, আমি r1 রোধটাকে r1 r2 r3 এর মধ্যে সব থেকে ছোট রোধ ধরেছি। r1 যদি ছোট হয় 1/r1 হবে সব থেকে বড়। তাহলে আমি ধরলাম এই 1/r এর মান এই তিনটের যে কোনো একটার থেকে বড়, কারণ এই তিনটে যোগ করলে এটা আসে, তাহলে এটা মান অবশ্যই প্রত্যেকটার থেকে বড় হবে। তাহলে আমি ধরলাম 1/r1 এর থেকে বড়। এবার যদি আমি এটাকে উল্টে দিই, এই গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান চিহ্ন হয়ে যায়। তাহলে আমরা সমান্তরাল সমবায় দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। কি কি? সমান্তরাল সমবায় প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সর্বদা সমান থাকে এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হয় সব থেকে ছোটটির থেকেও ছোট। এবার ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে তাহলে কি সমবায় যুক্ত করা হয়? আমাদের বাড়িতে বেশিরভাগ যন্ত্রপাতি, সব যন্ত্রপাতি তৈরি করা রাখা হয় সমান্তরাল সমবায় এবং কিছু কিছু জিনিস রাখা হয় শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কি রাখা হয়? শ্রেণী সমবায় রাখা হয় ফিউজ তার, ফ্যানের রেগুলেটর, টিউব লাইটের চোখ এটসেট্রা। এই জিনিসগুলি শ্রেণী সমবায়তে রাখা হয়। আর সমান্তরাল সমবায়তে কি রাখা হয়? টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি। কেন সমান্তরাল সমবায়তে রাখা হয়? সমান্তরাল সমবায়তে এই কারণে রাখা হয়, প্রত্যেকটি তড়িৎ যন্ত্র এইভাবেই তৈরি হয় যাতে প্রত্যেকে 220 ভোল্ট বিভব প্রয়োগ পায়। অর্থাৎ একটা টিভি, ফ্রিজ, লাইট যেটাই হোক না কেন প্রত্যেকে 220 ভোল্ট বিভব পার্থক্য পাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হলো, একটা যদি লাইট কেটে গেল তখন কিন্তু ফ্যান চলবে। ধরলাম এটা দিয়ে, এটা হচ্ছে লাইট, এটা কেটে গেল, কোনো মুহূর্তে নষ্ট হয়ে গেল, এটা আর চলছে না, কিন্তু কারেন্ট তখন এটা এবং এটার মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ তখন ফ্রিজ এবং টিভি কিন্তু বা ফ্রিজ এবং পাখা কিন্তু চলবে। এটা হচ্ছে কারণ শ্রেণী সমবায়তে যদি রাখা হতো, অর্থাৎ সব যন্ত্রগুলিকে যদি আমরা এইভাবে 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 রাখা হতো, এটা যদি লাইট হয়, টিভি হয়, ফ্রিজ হয়, পাখা হয়, যদি আমি ধরলাম এই লাইটটা কেটে গেছে, তাহলে পরে একটা বৈদ্যুতিক যন্ত্র কিন্তু আর জ্বলবে না। এবং সেই কারণেই ফিউজটা এইভাবে রাখা হয়। এই সবার সামনে ফিউজ তার থাকে, কোনো কারণে যদি ফিউজ তার একবার কেটে যায় তাহলে বর্তনীর সব জিনিসপত্র কিন্তু অফ হয়ে যায়। তো এই ছিল রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে তোমরা। পরের দিন আমি আসবো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত চুলের সূত্রগুলি নিয়ে। আজকে এইটুকুই থাকবে।